সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাসে আমরা আজকে সমবেত হলাম। হ্যাঁ, জয়েন করে আনমিউট করে দাও নিজের এটা। হ্যাঁ, জয়েন করে নিজেরটা আনমিউট করে দাও, তারপর পরে কথা বলবা। হ্যাঁ, আনমিউট করে রাখো প্রত্যেকের। ওই যে মাইকের মতো যেটা আসে ওটাকে কেটে দিবে, আনমিউট করে রাখবে, তাহলে আর ইয়ে হবে না। তো আমরা বাংলা সিলেবাসে তোমরা বইপত্র পেয়ে গিয়েছো। আমরা কিন্তু একসাথে দুটো পত্রই পড়বো, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আমরা দুটো বিষয়ই একসাথে করব। এবং তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে পুজোর বন্ধের পরে, তোমরা জানো যে আগামী সপ্তাহে পুজোর বন্ধ হবে। তো পুজোর বন্ধের পরে কিন্তু আমরা বাংলা ক্লাস দুটো করে পাবো সপ্তাহে। সেক্ষেত্রে আমরা একটা ক্লাসে প্রথম পত্র পড়বো, একটা ক্লাসে দ্বিতীয় পত্র পড়বো। কেমন? আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোই আমরা একসাথে পড়বো। আমরা পুজোর বন্ধের পরের ক্লাস থেকে আগামী সোমবারে আমার ক্লাসটা সময় আমি ছুটিতে থাকবো। এরপরে পুজোর বন্ধের পরে থেকে আমরা প্রতি সপ্তাহে দুটো ক্লাস করবো, একটা হচ্ছে প্রথম পত্র এবং একটা দ্বিতীয় পত্র। তোমরা নিশ্চয়ই সবাই এখন সিলেবাস পেয়ে গেছো। ফেসবুক পেজে আমাদের সিলেবাস দেওয়া আছে, তোমরা সবাই আশা করি সিলেবাসটাও পেয়ে গিয়েছো। আমরা আজকের ক্লাসে বইও তোমরা পেয়ে গিয়েছো। তোমাদের কবিতার সিরিয়ালে প্রথম যে কবিতা আছে সেই কবিতা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। আমরা প্রথমে একটা কবিতা নিয়ে আমরা আলোচনায় যাই। হ্যাঁ, ভিডিওটা অফ করে দাও, নিজেদের ভিডিওটা অফ করো, ভিডিও অফ করে দাও এবং মিউট করে নাও। পরে ক্লাসটা দেখো, খাতা কলম হাতে নাও। আমরা প্রথমে আজকে আলোচনা করব একটি কবিতা নিয়ে। কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এটা লেখা হয়েছে 1861-তে। লিখেছেন কবি মধুসূদন দত্ত। এই নামটা লিখতে হবে, একটু খাতা নিয়ে বিষয়টি লিখো, মাইকেল মধুসূদন দত্ত। সন লিখতে হবে, 1824 থেকে 1873। ঠিক আছে? তাহলে আমরা আজকে আমরা পড়ছি। কি বই কিনা হয়েছে তো সবার? আশা করি সবার বই কিনা হয়ে গেছে। আমরা 19 জন ক্লাসে পেয়েছি। তাইলে কবিতার নাম বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণ একজনের নাম, বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ আরেকজনের নাম। মেঘের মতো নাদ, মেঘের মতো নাদ, নাদ মানে আওয়াজ। মেঘের মতো আওয়াজ করে যে, তার নাম হচ্ছে মেঘনাদ। অনেকের নাম বৃষ্টি হতে পারে, অনেকের নাম মেঘ হতে পারে, তো এখানে তার নাম হচ্ছে মেঘনাদ। অনেকের নাম সুরুজ মিয়া হতে পারে, হ্যাঁ, বা চন্দ্র হতে পারে, হ্যাঁ, তপন হতে পারে। এরকম মেঘের মতো আওয়াজ, এই জন্য তার নাম হয়েছে মেঘনাদ। মেঘনাদ। আর বিভীষণ প্রচন্ড বা বিভীষণ, ভীষণ মানে অনেক বেশি। বিভীষণ একজনের নাম, মেঘনাদ একজনের নাম। বিভীষণের প্রতি মেঘনাদ যে কথাগুলো বলছেন সেটাকে একটা কবিতায় আমাদের নিয়ে আসা হয়েছে। বিভীষণ হচ্ছে চাচা, মেঘনাদ হচ্ছে ভাতিজা। ভাতিজা এবং চাচার মধ্যে কথোপকথন হচ্ছে। এই কথোপকথন হচ্ছে রামায়ণের একটি কাহিনী দিয়ে লেখা। কেমন? আমাদের ফার্স্ট পেপারের বইয়ে বাংলা প্রথম পত্র বিভীষণের প্রতি মেঘনাদ বই দেখো, বইয়ে এই চ্যাপ্টারটি আছে। তো আমরা কবিতায় যাওয়ার আগে একটু মাইকেল মধুসূদন সম্পর্কে একটু জানতে হবে। কারণ কবি এই কবিতাটা লিখেছেন, তার নাম হচ্ছে মধুসূদন দত্ত। এই বানানটা ভুল করা যাবে না, মধু বানানে ভয় রসৌকার,
মধু বানানে ধয় রস্যকার, মধু হই হই বিষ খাওয়াইলি, মধু। আর সুদন, সুদন বানানে কিন্তু দীর্ঘইকার। এই বানানটা ভুল করা যাবে না, বানানটা ঠিক করে শিখতে হবে। আমরা বানানের কথা বলছি এই কারণে যে আমাদের কিন্তু কলেজে তোমরা বাইরে থেকে যারা ভর্তি হয়েছো তারা 3.5 কমার্সে, সায়েন্সে 4.5, কিন্তু আমাদের বিসিএসসি ছাত্রছাত্রীদের মধ্যে যারা জিপিএ 2 পেয়েছে তারাও ভর্তি হয়েছে। তো আমাদের এখানে সব মানের স্টুডেন্টই আছে, তো তাদেরকে সবার জন্য আমাদের বলতে হচ্ছে মধু বানানে হ্রস্ব উকার আর সুদন বানানে দীর্ঘ উকার। মধুকে সুদন করেছিলেন, মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন যে দেবতার যে রূপ, তাকে বলা হয় মধুসূদন। মধুসূদন একজনের নাম, আর দত্ত হচ্ছে তার পারিবারিক উপাধি, কিন্তু তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন বলে তার নামের আগে মাইকেল ব্যবহৃত হয়। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, একজন খ্রিস্টান হয়েছিলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এবং তিনি যে কাজটি করেছিলেন, আধুনিক কবি, প্রথম আধুনিক কবিতা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এখন আধুনিক কবিতার যে প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে প্রচলিত প্রথা বা নিয়ম থেকে বেরিয়ে এসে নতুন করে মুক্ত মনে চিন্তা করা। এই মুক্ত মনে চিন্তার মধ্যে তিনি কি চিন্তাটা করেছিলেন সেটাই তার মেঘনাদ বধ, একটি মহাকাব্য আছে, মেঘনাদ বধ মহাকাব্যে তিনি যেটা করলেন, এই কাহিনীটা বোঝার জন্য আমাদের একটু রামায়ণ পড়তে হবে। ছেলেদের রামায়ণ বা ছোটদের রামায়ণ তোমরা পড়ে নিতে পারো। এই বিষয়টা বোঝার জন্য প্রথমে আমাদের রামায়ণটা একটু পড়তে হবে। রামায়ণের কাহিনীতে রাম হচ্ছে দেবতা আর রাবণ হচ্ছে রাক্ষস। রাক্ষস রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। রাম যুদ্ধ করে রাবণকে হত্যা করে তার ভাইকে রাজ্য দিয়েছিলেন, বিভীষণকে রাজ্য দিয়েছিলেন, আর সীতাকে উদ্ধার করে তিনি নিয়ে এসেছিলেন। এটা হচ্ছে রামায়ণের কাহিনী। আর রামায়ণের কাহিনীতে হচ্ছে রাম দেবতা আর রাবণ হচ্ছে শত্রু আর বিভীষণ হচ্ছে ধার্মিক ব্যক্তি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই 1861-তে এসে, বা আরো আগে লিখেছিলেন, বইটা বেরিয়েছিল 1861-তে, তো লিখেছিলেন তিনি 1857। 1757 সালের পলাশীর যুদ্ধের কাহিনীকে তিনি রামায়ণের কাহিনীতে তিনি নিয়ে আসলেন। কিরকম? তিনি দেখালেন যে রাবণ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা আর বিভীষণ হচ্ছে মীর জাফর, আর রাম হচ্ছেন লর্ড ক্লাইভ, আরেক দেশ থেকে এসে আক্রমণ করছেন লঙ্কাকে বা ভারতকে। এভাবে কাহিনীকে তিনি উল্টিয়ে দিয়ে দেখালেন যে হচ্ছে রাবণ হচ্ছে দেশপ্রেমিক, রাম হচ্ছে অন্য দেশ থেকে দেশ আক্রমণ করে, আর বিভীষণ হচ্ছে মীর জাফর। এই ঘটনা, এই কাহিনী লেখা আরো 110 বছর পর আমাদের দেশেও ঘটলো। এইটার 110 বছর পর, কত সন? 1861-র 110 বছর পর 1971 সন। 1971 সনেও আমাদের দেশে এরকম কিছু ঘটনা ঘটলো। যারা ধার্মিক, ধর্মের কথা বলেন, ধর্মের দোহাই দেন, তারা হচ্ছেন বিভীষণ, আর যারা তরুণ তারা হচ্ছে মেঘনাদ, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। তারা মুক্তিযুদ্ধ করে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেন। আর কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে বলে না না, বাংলাদেশ স্বাধীন হওয়ার দরকার নাই, পাকিস্তানের সাথে থাকুক, পাকিস্তানের মানুষ এদেশের অফিসার হোক, এদেশের মানুষ শ্রমিক থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম থাকবে, ধর্ম থাকবে। এই যে ধর্মের দোহাই দিয়ে দেশের পক্ষে বিপক্ষে যাওয়া, মুক্তির বিপক্ষে যাওয়া, তারা হচ্ছেন বিভীষণ। আর যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা হচ্ছে মেঘনাদ, মুক্তির সাথে মেঘ, মুক্তিযোদ্ধা। মেঘনাদ হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতিজা, আর বিভীষণ হচ্ছে রাজাকার। এবার রাজাকারের সাথে মুক্তিযোদ্ধার কথোপকথন। তাহলে এই বিষয়গুলো আমরা লেখছি একটা, পড়ছি একটা, আর বুঝছি আরেকটা, এবং এই বিষয়টাই এখানে উঠে এসেছে চমৎকার ভাবে। হ্যাঁ, তো এই কবিতাটা বোঝার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা এই কবিতাটা রিডিং করব, বইয়ের শেষে শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো আমরা পড়ব। পাশাপাশি আমাদের যে কাজটি করতে হবে,
শব্দার্থ পড়বো, এটার পাশাপাশি আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটা ভালো করে বোঝার জন্য আমাদের বিশ্ব সাহিত্যের বই আছে, তোমরা যদি কলেজ খোলা থাকতো তাহলে কলেজের থেকে নিয়ে পড়তে পারতে, এখন তোমরা নিজেরা সংগ্রহ করে পড়তে পারো। ছোটদের রামায়ণ বা ছেলেদের রামায়ণ, রামায়ণে বিভীষণকে মেঘনাদকে ওই কাহিনীটা আমরা ছোট্ট একটা গল্পের বই আছে, আমরা গল্পের আকারে যদি পড়ি তাহলে ওটা বুঝতে সহজ হবে। আগে সুজাটা পড়বো, তারপর ওটাকে উল্টিয়ে দিয়ে, অর্থাৎ ওই সময় ধর্মীয় কাহিনীকে তিনি উল্টে দিলেন, কিন্তু হিন্দুরা আপত্তি করে পার পায়নি, কারণ মাইকেল তো হিন্দু নয়, খ্রিস্টান। এই যে কাহিনীকে উল্টে দিয়ে আরেকটা কাহিনীর সাথে মিলিয়ে নেয়া, এটা হচ্ছে কবিতা। এবং কবিতা একই বাক্য এক একজন এক এক ভাবে বলে। আমরা বললাম, একটা বললাম যে বিভীষণের প্রতি মেঘনাদ পড়ে, একটা হচ্ছে বিভীষণ আর মেঘনাদের কথোপকথন। আবার বলতে পারি যে বিভীষণ হচ্ছে মির্জাফর আর মেঘনাদ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, দুইজনের কথোপকথন। আবার বলতে পারি বিভীষণ হচ্ছে রাজাকার আর মেঘনাদ হচ্ছে মুক্তিযোদ্ধা। এই যে বিভিন্ন ভাবে একটা কবিতাকে বিশ্লেষণ করতে পারা যায়, এই বিষয়টি আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এসে পড়তে এসে আমরা কবিতা পড়তে এসে শিখব। সেটা কি রকম? যেমন তোমরা একটা গান শুনেছো, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এবার যদি একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করা যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় মানে কি, বলে যে একটা খাঁচা ছিল, খাঁচার ভেতর পাখিটা এসে ঢুকে যায়, আবার পাখিটা বেরিয়ে যায়। কেমন করে যে খাঁচার ভিতর পাখিটা ঢুকে আর কেমন করে বেরিয়ে যায় সেটা এই কথাই গানে বলা হয়েছে। এবার যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করা যায়, আচ্ছা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, বলে এখানে এই যে হার্ট আছে, হার্টের ভিতরে একটা নাম, 2 বর্ণের নাম বা 3 বর্ণের নাম, এই নামটা যে কেমন করে ঢুকে, বলে কি নাম তার, বলে না না তার নাম বলবো না, একজন প্রিয়জনের নাম, সে নাম বলা যাবে না। সেই নামটা যে কেমন করে ঢোকে আর কেমন করে বেরিয়ে যায় তা আমরা বলতে পারি না। কেমন? এই যে বিষয়। আবার যদি হয় একজন সাধককে জিজ্ঞেস করি, তাহলে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তো সাধক যদি জীবনবাদী হন তাহলে আমাদের দেহটা হচ্ছে খাঁচা, আর একটি পাখি হচ্ছে প্রাণ পাখি। এই প্রাণ পাখি আমাদের শরীরে প্রবেশ করে, এই যে পিঞ্জর খাঁচা, বুকের হাড্ডি যেগুলো, ওটা হচ্ছে খাঁচা, ওটার ভিতরে হার্ট, হার্টের ভেতরে ওই প্রাণ পাখি কেমন করে আসে আর কেমন করে বেরিয়ে যায়, কখন যে আসে আর কখন বেরিয়ে যায় আমরা বলতে পারি না। এবার যদি একজন আধ্যাত্মিক সাধকের কাছে যাওয়া যায় তাহলে তিনি বলবেন রুহু, রুহু আমাদের ভেতরে আসে, আবার আমরা মরে গেলে এটা বেরিয়ে যাবে, কখন যে আসবে কখন বেরিয়ে যাবে ওটা আমরা বলতে পারি না। আবার যদি বলা হয় যে একজন ধর্মীয় সাধক, তিনি বলবেন যে কি, যে জীবাত্মা, জীবাত্মা হচ্ছে সৃষ্টিকর্তা আর পরমাত্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর জীবাত্মা হচ্ছে মানুষ। এই মানুষের শরীরের ভিতরে পরমাত্মার অংশ আসেন আবার বেরিয়ে যান, যখন আমরা মারা যাই তখন তিনি আমাদের শরীর থেকে চলে যান, অথবা বাকি সময় তিনি আমাদের শরীরে অবস্থান করেন। এই যে বিষয়, একটি বিষয় কি যে আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি, এই যে একটি বিষয়কে আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি সেটাই হচ্ছে কবিতা। তাহলে কবিতাকে আমরা পরে অনেকভাবে ব্যাখ্যা করব, কিন্তু প্রথমত আমাদের জানতে হবে যে এটার মূল অর্থগুলো কি, তারপর এটাকে আমরা বিভিন্ন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তাহলে খাঁচা শব্দের অর্থ কি, অচিন শব্দের অর্থ কি, পাখি শব্দের অর্থ কি, প্রথমত আমাদের এগুলোকে আমাদের জেনে নিতে হবে, তারপর আমরা আস্তে আস্তে বিশ্লেষণ করতে পারবো এটা কোনটার কি অর্থ বোঝাচ্ছে। কেমন? এই যে বিষয়গুলো, হ্যাঁ, তাহলে আমরা কবিতাটি যখন আমরা লাইন বাই লাইন পড়বো তখন আমরা দেখবো এটা কোন শব্দের অর্থ আমরা পারছি না বা জানছি না, এবং যেটা জানি না তখন আমরা সেই শব্দের অর্থ আমরা ডিকশনারি থেকে দেখবো। এই আমাদের বইয়ের শেষে শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থ থেকে আমরা দেখবো, দেখে আমরা শিখবো, পাশাপাশি আমরা অন্যান্য বই থেকে পড়বো, পরে আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব। এবং যে শব্দগুলোর অর্থ বুঝো না বা যে বাক্যটি বুঝতেছো না তখন আমরা সেই বাক্যটুকে ধরে আমরা বাক্যগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো। পাশাপাশি তোমরা বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস গুলো দেখবে, বাংলা দ্বিতীয় পত্রে সিলেবাসের এই বিষয়গুলো আমরা
আলোচনায় যাব এবং সিলেবাসের কোনো কিছু না বুঝার থাকলে এ বিষয়ে কারো কোনো বক্তব্য থাকলে একটু বলতে পারো। বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসে আমরা দ্বিতীয় পত্রের দুটো বইয়ের নাম দিয়েছি, একটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদের বই অথবা ডক্টর মাহবুবুল হকের বই, যে কোনো একটা কিনলেই চলবে। অথবা তোমরা যারা দুইজন মিলে, সাথে কি বোর্ড বইটা 9 এর 9-10 এর একটা বোর্ডের বই আছে বাংলা ব্যাকরণ, সেই বইটাও তোমরা কিনে রাখবে, সংগ্রহে রাখবে। ওটা তো কিনা লাগবে না, ওটা তোমাদের ছিল 9-10 এ। আমরা ওই বইয়ের অনেকগুলো বিষয় অনেকের না বুঝার কারণে ইন্টারের বই বুঝতে সমস্যা হয়, যে কারণে আমরা প্রথমে ওই বই থেকে একটু বুঝে নেব, যেগুলো তোমাদের আগের পড়া আছে ওটা ভালো করে বুঝে নিলে পরের ক্লাসটা তোমাদের বোঝা, অনুধাবন করতে পারা সহজ হবে। এই জন্য 9-10 এর এই বইটা আমাদের লাগবে। আমরা কিন্তু ওই যে পুজোর বন্ধের ছুটির মধ্যে তোমরা 9-10 এর বোর্ডের বাংলা ব্যাকরণ বইটা একবার রিডিং করবে, পুরো বইটা পড়ে যে যে অংশে তোমাদের সমস্যা আছে এগুলো একটু দাগিয়ে নেবে। ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন প্রথম চ্যাপ্টার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার হচ্ছে উচ্চারণ। উচ্চারণটা গিয়ে ভালো করে বোঝার জন্য আমাদের ধ্বনিতত্ত্বের চ্যাপ্টারটা বুঝতে হবে। 9-10 এর বইয়ের ধ্বনিতত্ত্বের চ্যাপ্টার যদি আমরা না বুঝি তাহলে আমরা উচ্চারণ বুঝবো না। 9-10 এর বইয়ের পদ প্রকরণ যদি না বুঝি তাহলে ইন্টারমিডিয়েট শব্দের শ্রেণী বিভাগ, শব্দ শ্রেণী আমরা বুঝবো না, যে কারণে ওই 9-10 এর বইটা আমাদের লাগবে। হ্যাঁ, তাহলে 9-10 এর বোর্ডের বই যারা বিক্রি করে ফেলেছো পুরাতন বই, তাহলে পুরাতন বইয়ের দোকান কাছ থেকে বা স্কুলের পুরাতন বই থেকে আমরা এই বইটা সংগ্রহ করে নেব, কেমন? এবং এই বইটা 9-10 এর বইটা শুধু ইন্টারমিডিয়েট না, তোমাদের অ্যাডমিশন টেস্টে লাগবে। এবং এরপরে তোমরা যারা মেডিকেলে বা বুয়েটে যেখানেই পড়ো না কেন, এরপর যখন বিসিএস পরীক্ষা দিবা, চাকরির ইন্টারভিউ দিবা, সেখানে কিন্তু বাংলার জন্য 9-10 এর বোর্ডের বইটা লাগবে, কেমন? তাহলে এই বইটা অবশ্যই আমাদের সংগ্রহে রাখতে হবে। তো এবার এই কবিতাটা তোমরা বাসায় পড়বে, আর ফেসবুকের পেজে দেয়া আছে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা নবীন লেখকদের প্রতি নিবেদন, এর উপর আমি একটা ক্লাস করেছি, এই ক্লাসটা আমাদের ফেসবুক পেজে দেয়া আছে। তোমরা এখান থেকে ফেসবুক পেজ থেকে ওই ক্লাসটা দেখবে, আর এই ক্লাসটাও আমি চেষ্টা করব ফেসবুক পেজে দিয়ে দেওয়ার জন্য। তো এই দুটো ক্লাসই তোমরা ফেসবুক পেজে পাবে। আর বন্ধের পরে এই দুটো চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকলে আমরা আরেকটা ক্লাসে এই দুটো চ্যাপ্টারের সমস্যা নিয়ে আলোচনা করব, এবং যে পুজোর বন্ধের পরে থেকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের আলোচনায় চলে যাব। দ্বিতীয় পত্রে প্রথম চ্যাপ্টার হচ্ছে উচ্চারণ, তারপরে চ্যাপ্টার হচ্ছে বানান, এবং এগুলোর উপরে একটা একটা করে ক্লাস কিন্তু তোমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে ওখান থেকেও দেখতে পারবে। এবং 9-10 এর বইয়ের যে বিভিন্ন চ্যাপ্টার ওগুলোর উপর ক্লাসও তোমাদের বইয়ে দেওয়া আছে, এবং তোমরা ওখান থেকে না দেখো, ওখানে যদি না পাও প্রয়োজনে তোমরা আমার পেজে গিয়েও দেখতে পারো। আমার পেজটা হচ্ছে তোমাদের বাংলায় লিখতে হবে, বাংলায় ফেসবুকে গিয়ে এই নাম দিয়ে সার্চ দিলেই, এবং ওগুলো পাবলিক করে দেওয়া আছে। বাংলায় এই নামটা লিখলে তোমরা এই ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে। এই ফেসবুক পেজে গেলে তোমরা সবগুলো ক্লাস 9-10 এর বইয়েরও কিছু ক্লাস ওখানে দেয়া আছে, 9-10 এর বোর্ডের বইয়ে, কেমন? সেখান থেকে তোমরা যে ক্লাসগুলো তোমাদের সমস্যা আছে ওখান থেকে তোমরা ওই ক্লাসগুলো একটু দেখে নিতে পারবে। অথবা এই নামে আমার একটা ইউটিউব পেজ আছে, সেখানেও গিয়ে তোমরা ওই ক্লাসগুলো সার্চ দিয়ে দেখে নিতে পারবে, কেমন? তো ওখানে তোমাদের যার যে ক্লাসের সমস্যা সেই ক্লাসগুলো আমরা ওখান থেকেই আমরা দেখে নিতে পারবো। স্যার বাংলা দ্বিতীয় বই দুইটার নাম বলেন না আবার। হ্যাঁ, বাংলা দ্বিতীয় বই দুইটার নাম ইয়েতে দেয়া আছে, বই দুইটার নাম বলেন, আবার এরকম করে স্যারের সাথে কথা বলে না, সরি, ভাষাটাই আমাদের শিখতে হবে। যেহেতু আমরা ব্যাকরণের ক্লাস করছি, আমরা বলবো স্যার বাংলা ব্যাকরণের বই দুটোর নাম জানটা কি জানি, বা নামটা স্যার মনে পড়ছে না, বা নামটা পাচ্ছি না, তখন স্যার বলে দেবেন। নামটা আবার বলেন, এটা হচ্ছে অর্ডার দেয়া। আমরা গুরুজনদেরকে, বয়স্কদেরকে অর্ডার শরীর কিছু নেই, আমি কাজ হচ্ছে এটা শেখানো, কেমন? হ্যাঁ, তো ওই দুটোর নাম তোমাদের দেয়া আছে, বাংলা ব্যাকরণ ও রচনা রীতি ডক্টর মাহবুবুল হক, অথবা উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনা রীতি ভাষা রীতি ডক্টর আলাউদ্দিন আল আজাদ, কেমন? স্যার একটা প্রশ্ন করা ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার আপনি স্যার যে বই দুইটার নাম দিয়েছেন এখানে ফেসবুকের গ্রুপে, এই বই দুইটা কিনতে হবে? হ্যাঁ, না না, যে কোনো একটা কিনবা, যেটা ভালো লাগে যে কোনো একটা, মানে এখান থেকে যে কোনো একটাই কিনলে হবে? যে কোনো একটা কিনলে হবে, না কিনলেও এখন হবে।
ওটা এখন না কিনলেও হবে, বা অন্য একটাও তোমাদের যদি পছন্দ হয় দোকানে গিয়ে অন্য বই আরো কম দামে বই আছে, গাইড বই আছে, সেখান থেকেও কিনতে পারো। কেমন? তবে 9-10 এর বইটা অবশ্যই লাগবে, কারণ 9-10 এর বই তো কিনা লাগবে না, ওটা সবার বাসায় আছে। বুঝা গেছে? 9-10 এর বই তো সবার বাসায় আছে, ওখান থেকে করবে। আর মেইন বইগুলো অবশ্যই কিনবে, বাংলা মেইন বইগুলো কিনবে, এবং মেইন বই পড়ার সময় হাতে কালো ছাড়া নীল বা অন্য রঙের কলম দিয়ে একটু দাগাবে। বইয়ের চ্যাপ্টার পড়ার সময় অবশ্যই, অতি অবশ্যই চ্যাপ্টারে। স্যার স্কুলের লাইব্রেরিতে বোর্ড বইটা তো পাওয়া যাবে স্যার 9-10 এর, সেটা জমা 9-10 দিয়ে এর দেওয়া বোর্ড বই হয়েছিল। লাইব্রেরিতে পাওয়া যাবে না, 9-10 এর বোর্ড বই লাইব্রেরিতে পাওয়া যাবে না। এটা স্যার আমরা জমা দিয়ে ফেলছিলাম। জমা দিলে দিয়ে এখন দিছি তো গিয়ে বলো যে স্যার বলছে আমাদের এই বইটা লাগবে, এই বইটা দেন, তখন তোমরা আবার সংগ্রহ করতে পারবা। বইটা এনসিটিভি তে থাকবে তো? এনসিটিভি তে থাকবে, হ্যাঁ এনসিটিভির ইয়েতে থাকবে, সফট কপি পাবা, কিন্তু সফট কপি দিয়ে তো পড়া যায় না। তোমরা স্কুলে পাবা, স্কুলে পুরাতন বই জমা দিয়েছো যারা, ওখানে এসে আবার খুঁজলে ওই ব্যাকরণ বইটা তোমরা পেয়ে যাবে, অথবা শহরে পুরাতন বইয়ের দোকানেও পাওয়া যায়, শহরে পুরাতন বইয়ের দোকানেও পাওয়া যায়। এবং বিসিএস পরীক্ষা যারা দেয় তারা আবার এই বইটা কিনে, তো এটা তোমাদের লাগবে, এই বইটা কিনে নেবে। পুরাতন বইয়ের দোকানে অনেক সময় কিনতে পাওয়া যায়। বইটা সংগ্রহ করে বাইন্ডিং করে ওটা রেখে দিবে, এবং এই বন্ধের মধ্যে এই বইটা পড়বে। বন্ধের পরের ক্লাসে আমরা ওই বইটা নিয়ে আলোচনা করব। এবং আগামী সোমবার কিন্তু আমার ক্লাসটা হবে না, আমি ছুটিতে থাকবো। আমার ক্লাস হবে আর পুজোর ছুটির পরে, ঠিক আছে? এর মধ্যে সিলেবাস দেখে দেখে তোমরা চ্যাপ্টার গুলো রিডিং পড়বে, বাংলা গদ্য গল্পগুলো পড়বে, কবিতাগুলো রিডিং করবে। একটা উপন্যাস আছে লাল সালু, আর একটা নাটক আছে সিরাজউদ্দৌলা। কেমন? বাংলা ফার্স্ট পেপারের দুটো বই, একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের মেইন বই গদ্য আর কবিতা, একটা হচ্ছে উপন্যাস আর নাটক। এটা তো তোমাদের 9-10 এ ছিল যেরকম, ঠিক একটা একই ভাবে। সাহিত্য পাঠ, একটা সহপাঠ। হ্যাঁ, সহপাঠের মধ্যে একটা নাটক আছে, একটা উপন্যাস আছে। এই বন্ধের মধ্যেই তোমরা এগুলো একটু রিডিং করে নেবে। এই বন্ধের মধ্যে কিন্তু কয়েকদিন ক্লাস হবে না, 10 দিনের একটা বন্ধ থাকবে আগামীতে। আগামী মনে হয় 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা বন্ধ আছে। কেমন? এই বন্ধের মধ্যে সহপাঠ এর দুইটা, একটা নাটক আর একটা গল্প একটু রিডিং করবে। পড়ার সময় যে যে শব্দ বুঝো না বা যে বাক্যটা বুঝো না এটা দাগ দেবে। ক্লাসে আমার সাথে যখন কথা বলবে তখন বলবে যে স্যার এত নাম্বার পৃষ্ঠা আর এই শব্দটা বুঝছি না। কেমন? তখন আমরা এটা নিয়ে কথা বলবো। কেমন? আর নাটকটা আর একটা উপন্যাস তো গল্পের মতো পড়তেই পারো। কেমন? লাল সালু উপন্যাস সৈয়দ আলিউল্লাহ লেখা, আর সিকান্দার আবু জাফরের লেখা সিরাজউদ্দৌলা নাটক, এই দুইটা একটু পড়ে নেবে। আর গদ্য এবং কবিতা তোমাদের বইয়ে কিন্তু গদ্য আছে অনেকগুলো বেশি, এটা আবার অনেকে খেয়াল করো না। তোমাদের বইয়ে গদ্য থাকবে 30টা, কবিতা থাকবে 30টা, কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু সবগুলো নেই। সিলেবাসে আছে 12টা গদ্য, 12টা কবিতা। তাহলে আমরা আগে সিলেবাসে যেগুলো আছে ওগুলো একটু আগে পড়ে নেব, পরবর্তীতে অন্যগুলো আমরা পড়বো। তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম বিভীষণের প্রতি মেঘনাদ। আর তোমাদের ফেসবুক পেজে আরেকটা ক্লাস দেওয়া আছে, গদ্যের একটা ক্লাস দেওয়া আছে, নবীন লেখকদের প্রতি নিবেদন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবীন লেখকরা যে কথাগুলো বলেছেন নবীন লেখকদের উদ্দেশ্যে, নবীন লেখকরা কিভাবে লিখবে, লিখতে গিয়ে কি করবে, সেই বিষয়গুলো আজকে থেকে প্রায় 200 বছর আগে কিভাবে বলে গিয়েছেন সেই কথাগুলো সেখানে লেখা আছে। কেমন? একটু কঠিন ভাষায় লেখা, তো সেটা নিয়ে আমি আলোচনা করেছি একটা ক্লাসে, সেই ক্লাসটা দেয়া আছে। আমি অন্য ইয়েতে অনলাইন ইয়েতে একটা কোর্সে ক্লাস করেছি, সেই ক্লাসটা আমাদের ফেসবুক পেজে দেয়া আছে, তোমরা ওখান থেকে নিয়ে দেখে নিতে পারো। কেমন? আর এই দুটো ক্লাস দেখবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আর 6 মিনিট আছে ক্লাস টাইম। স্যার বন্ধের সময় ক্লাস চলবে? হ্যাঁ বলো। বন্ধের সময় ক্লাস স্যার চলবে? পুজোর বন্ধে কি কোনো ক্লাসই হবে না? না না, পুজোর বন্ধে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কোনো ক্লাসই হবে না, 10 দিন ক্লাস বন্ধ থাকবে। আর আমি আগামী সোমবারে আমি ছুটিতে থাকবো বলে আমারটা হবে না, অন্যদের ক্লাস হবে, আগামী সোমবারে হবে। ঠিক আছে? ওটা তোমরা ফেসবুকে নোটিশ পাবে। হ্যাঁ হ্যাঁ, তারপর আর কারো? তো নমস্কার নমস্কার। হ্যাঁ, স্যার।
কে বলছো স্যার নামটা বলো? হ্যাঁ চৈতি সেন। হ্যাঁ চৈতি তুই সেন। বলো। হ্যাঁ বলো, সমস্যা বলো। স্যার বাংলা ফার্স্ট পেপারের জন্য আমরা কোন বইটা কিনবো স্যার একটু বলতে পারবেন? বাংলা ফার্স্ট পেপার তো বোর্ডের বই। বোর্ড বাংলা ফার্স্ট ফার্স্ট পেপার তো পেপার। বোর্ডের বই। হ্যাঁ, এই যে সাহিত্য পাঠ আর সহপাঠ 9 10 এ যেরকম বোর্ডের বই ছিল জি স্যার। এরকম বোর্ডের বই। আর 9 10 এর বাংলা ব্যাকরণটা রাখবা, আর এক্সট্রা একটা ব্যাকরণ বই কিনবা। ব্যাকরণ বইটা মাহবুবুল হকেরটা কিনতে পারো, আবার আলাউদ্দিন আলাজাদেরটাও কিনতে পারো, যার যেটা ভালো লাগে। আলাউদ্দিন আলাজাদেরটা 2 খণ্ডে আলাদা আলাদা আছে, আর মাহবুবুল হকেরটা 1 খণ্ডে একসাথে আছে। তবে ব্যাকরণের জন্য মাহবুবুল হকেরটাই ভালো। বুঝা গেছে? ব্যাকরণের জন্য মাহবুবুল হকের বইটাই ভালো। আচ্ছা, আর কারো? তাহলে বাংলা বই যারা কিনো নাই, খুব দ্রুত বেগে বইগুলো কিনে ফেলো। হ্যাঁ বলো। আমি কিনছিলাম স্যার আলাউদ্দিন আজাদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা কিনলেই হবে। ওটা হলো সেকেন্ড পেপার। আর সেকেন্ড পেপার ওটা পড়ার সময় ওটার সাথে তোমার 9 10 এর বইটাও লাগবে। 9 10 এর বইটা লাগবে, প্রয়োজনে 8 এর বইও নিতে পারো। 8 এর বাংলা ব্যাকরণ যেটা, ওখানেও কিছু বিষয় আছে। তারপর স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ প্রশ্ন করে ফেলো, বলো। স্যার আমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম কখন? ফার্স্ট ইয়ারের এক্সাম কখন? ফার্স্ট ইয়ারের এক্সাম হয় এপ্রিল বা মে মাসে। ফার্স্ট ইয়ার ফাইনাল হয় এপ্রিল বা মে মাসে। আর জানুয়ারিতে হতো অর্ধবার্ষিক। তবে এবার জানুয়ারিতে অর্ধবার্ষিকটা জানুয়ারিতে হয়তো হবে না, শীতকালের পরে। আমি মনে করছি, এটা তো নিশ্চিত না, আমি অনুমান করছি ফেব্রুয়ারি থেকে তোমাদের স্বাভাবিক অবস্থায় হয়তো ক্লাসটা শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারির আগে সম্ভবত ক্লাস শুরু হবে না। তাহলে ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হয়ে গেলে কিছুদিন ক্লাস হয়ে আমরা হয়তো অর্ধবার্ষিক আর নেওয়ার সময় পাবো না, একসাথে বার্ষিক পরীক্ষা নিব এপ্রিল বা মে মাসে। তারপর সেকেন্ড ইয়ার জুন থেকে স্যার ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হবে। স্যার ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হয়ে এপ্রিলে পরীক্ষা হবে। এর আগে তো ক্লাস তো এখন থেকেই হচ্ছে, এপ্রিল বা মেতে পরীক্ষা হবে। আচ্ছা স্যার, বুঝছি। ক্লাস তো এখন থেকে হচ্ছে, কিন্তু তোমাদের বাসায় পড়ে নিতে হবে। এটা অনুমানের কথা বলছি আমরা, যে যদি শীতকালে একটু বাড়ে তাহলে হয়তো শীতকালে খুলবে না, কেমন? তারপর হয়তো ফেব্রুয়ারিতে খুলে এসএসসি পরীক্ষা হবে। তারপরে এরপরে এইচএসসি পরীক্ষার যখন হবে, তোমাদের আগের ব্যাচের যখন এইচএসসি পরীক্ষা হবে, তখন তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হবে। এটা অনুমানের কথা বলছি, ঠিক আছে? তবে যেটা পারিপার্শ্বিকতা দেখা যাচ্ছে এখন, এই ভাইরাসটা যদি আরো বেড়ে যায় বা এটার মূল পরিবর্তন হয়, সেটা তো ভিন্ন কথা। তবে আমরা আশা করতে পারি যে তোমাদের অতটা সেশন জট হবে না। কারণ আগের দিনে সেশন জট ছিল। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন 4 বছরের কোর্স আমাদের শেষ হয়েছে 8 বছরে। এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা 4 বছরের কোর্স 4 বছরে শেষ করে বেরিয়ে 8 বছরের মধ্যে একটা প্রমোশন পেয়ে যায়, আরো 4 বছর চাকরি করে একটা প্রমোশন পেয়ে যায়। আগের দিনে প্রমোশন হতো অনেক দেরিতে। এবং 4 বছরের কোর্স আমাদের মানে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 বছর পড়ার জন্য 8 বছর বিশ্ববিদ্যালয়ে থাকতে হয়েছে। জীবনের 8টি বছর আমরা ওখানে খরচ করেছি, অর্থ ব্যয় হয়েছে বেশি। তো এখন এই সমস্যাগুলো নেই। যেমন এই যে 8 এর পরীক্ষা, এখন সরকার দেখাচ্ছে যে এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটাও টাইমলি শেষ করেছে, যদিও এটার বিপক্ষে মতবাদ হচ্ছে, কিন্তু মনে হয় না যে সরকার কিন্তু উদার দৃষ্টিতে ওটাকে দেখেছে। তোমাদের ক্ষেত্রেও তাই হবে, পরীক্ষা কিন্তু টাইমলি হয়ে যাবে, অথবা প্রমোশনের ব্যবস্থা হবে। কোন একটা পরীক্ষা নিয়ে, অনলাইনে পরীক্ষা নিয়ে হয়তো প্রমোশনের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আর কারো? আরো 1 মিনিট সময় আছে, কেউ কথা বলা থাকলে বলতে পারো। স্যার আমাদের সিলেবাসটা কি দিবে না, মানে সিলেবাস আমরা দিব। আপাতত কতটুকু পড়াতে পারি দেখি। আমরা পুজোর বন্ধের পরে আগামী মাসে নতুন করে সিলেবাস দিব, এবং যে ইয়েও দিব, এই যে কে কিরকম পড়াতে পারছে ওটা রুটিনটা তোমাদের প্রতিটা ক্লাস হয়তো 2টো করে করে আমরা একটা ইয়ে দিতে পারি, বা ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিয়ে তখন আমরা একটা সিলেবাস দিব। তো আজকে এতটুকুই থাক, ঠিক আছে? ভালো থেকো সবাই, সবাইকে শারদীয় শুভেচ্ছা। স্যার আদাব। নমস্কার। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই।